মলিন চেহারার এক কিশোরী চুপচাপ বসে আছে, হাতে শক্ত করে ধরা কালো রঙের একটি ব্যাগ। চোখে ভয়, মুখে ক্লান্তি। প্রশ্ন করলে সে সহজে উত্তর দেয় না। বেশিরভাগ কথার জবাবে মাথা নেড়ে হ্যাঁ বা না জানায়। সময়টা 2000 সালের 9 জুন। টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হয়েছে মেয়েটিকে। তার নাম সুমি। কিন্তু সুমি নিজে তার জীবনের কথা বলতে পারে না। পাশে থাকা একজন মানুষ বলতে শুরু করেন একটি মেয়ের দীর্ঘ দুর্বিষহ জীবনের গল্প। সুমি ময়মনসিংহ শহরের সানকিপাড়ার ইসমাইল আলীর মেয়ে। জন্মের মাত্র 2 মাসের মাথায় সে মাকে হারায়। এরপর বাবা আবার বিয়ে করেন। ছোট্ট সুমির দেখভালের দায়িত্ব পড়ে সৎ মায়ের ওপর। কিন্তু সেই দায়িত্ব ছিল অবহেলা আর নির্যাতনের। সুমির 3 বছর বয়স হওয়ার আগেই মারা যান তার বাবাও। এতটুকু বয়সে সে হয়ে পড়ে পুরোপুরি অসহায়। এরপর শুরু হয় তার উপর লাগাতার গঞ্জনা, অপমান আর শারীরিক মানসিক নির্যাতন। সৎ মায়ের ঘরে তার কোনো জায়গা ছিল না। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে করতে একদিন সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায় সুমি। কোথায় যাবে, কি করবে কিছুই জানত না। একটি বাসে উঠে সোজা চলে আসে ঢাকায়। ভাগ্যক্রমে রাজধানীর একটি বাসায় গৃহকর্মীর কাজ পায় সে। মনে হয়েছিল হয়তো এবার বেঁচে যাবে। কিন্তু সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। আলম নামের এক সৎ ভাই কিভাবে যেন তার খোঁজ পেয়ে যায়। একদিন সে এসে গৃহকর্তার সামনে হাজির হয়ে জানায় বোনকে সে নিজের কাছে রেখে দুধ ভাতে রাখতে চায়। অন্যের বাসায় কাজ করতে দেবে না। গৃহকর্তার আপত্তি ছিল না। বিশ্বাস করেই ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ে সুমি। ঢাকার সেই বাসা থেকে বেরোনোর সময় সুমি কোনোভাবেই বুঝতে পারেনি তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সৎ ভাই তাকে প্রথমে নিয়ে যায় জামালপুরের নান্দিনা এলাকায় মালেকা বেগমের কাছে। সেখানে 2 দিন রাখার পর তাকে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জ পতিতালয়ে। সেখানে টপ টেরর হিসেবে পরিচিত বিশুর হাতে মাত্র 10,000 টাকার বিনিময়ে সুমিকে বিক্রি করে দিয়ে চলে যায় সেই সৎ ভাই। জামালপুরের রানীগঞ্জ পতিতালয় তখন ছিল বেশ জমজমাট। সেখানে সর্দারনি শেফুর হাতে তুলে দেওয়া হয় সুমির দায়িত্ব। কয়েকদিন ধরে তাকে বোঝানো, ভয় দেখানো, মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলে। আদিম পেশায় নামতে রাজি করানোর সব কৌশল প্রয়োগ করা হয়। কিন্তু সুমি কোনোভাবেই রাজি হয়নি। তার এই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠে শেফু। শাস্তি হিসেবে সুমির চুল কেটে দেয়া হয় এবং তাকে আটকে রাখা হয় পল্লীর একটি নির্জন ঘরে। নাওয়া খাওয়া বাদে টানা 3 রাত সেখানেই বন্দী থাকে সে। 4র্থ দিনের ভোরে সুযোগ আসে। পাহারার ফাঁক গলে দৌড়ে পালায় সুমি। সে দৌড়াচ্ছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে দৌড়াচ্ছে না, উড়ছে। ছোটবেলায় পাখি ধরতে গিয়ে যেভাবে অনেক দূর পর্যন্ত দৌড়াতো, ঠিক সেভাবেই সে ছুটে চলেছে নিজের জীবন বাঁচাতে। পা আর চলছে না, বুক ফেটে আসছে। তবু যেন কানের পাশে কেউ ফিসফিস করে বলছে, বাঁচতে হলে দৌড় দে সুমি, দৌড়া। দৌড় থামে দিনের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে। জামালপুর শহরের দয়াময়ী রোডের একটি বাড়ির সামনে এসে থামে সে। কাপা গলায় জানায় সে বাঁচতে চায়। সেই বাড়িতে থাকতেন দৈনিক জনকণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল। সুমির কথা শুনে তার স্ত্রী মেয়েটিকে আশ্রয় দেন। কিন্তু ততক্ষণে পতিতালয়ে জানাজানি হয়ে গেছে একটি মেয়ে পালিয়েছে। পল্লীর ভাড়াটে লোকেরা চারদিকে খোঁজে বেরিয়ে পড়েছে। পরিস্থিতি আঁচ করে বাবুল যোগাযোগ করেন নারীপক্ষের জামালপুর অঞ্চলের দুর্বার নারী নির্যাতন প্রতিরোধ সেলের আহ্বায়িকা শামিমারার সঙ্গে। তার পরামর্শে পুলিশের সাহায্য নেওয়া হয়। তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম একজন এসআইকে পাঠান। কিন্তু এখানেই ঘটে আরেকটি হতাশাজনক ঘটনা। পুলিশের কাছে পুরো ঘটনা জানানোর পরও তারা মামলা নেয়নি, বরং 54 ধারায় সুমিকে আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট তাকে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন। বাবুল এখানেই থেমে যাননি। তিনি জেলা প্রশাসকের কাছে বিষয়টি তুলে ধরেন। জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। সেই ম্যাজিস্ট্রেট সুমির জবানবন্দি শোনেন এবং এরপর পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ দেন। বাধ্য হয়ে পুলিশ বিশু, আলম ও শেফুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। তবুও বিপদ কাটেনি। মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা সুমিকে নিরাপদ হেফাজত থেকে বের করে নেয়ার নানা ফন্দি আঁটতে থাকে। বাবুলকে বিপদে ফেলার চেষ্টা হয়।
এমনকি সুমির কাছ থেকে উল্টো জবানবন্দি আদায়েরও চাপ দেওয়া হয়। কিন্তু বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। খবরটি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নজরে আসে। তিনি পুলিশকে বিষয়টি দেখভালের নির্দেশ দেন। তার নির্দেশে পাল্টে যায় পুরো চিত্র। মহিলা পরিষদের 2 সদস্যের একটি দল জামালপুরে গিয়ে সুমিকে তাদের তত্ত্বাবধানে নিয়ে আসে। আশ্রয় দেয়া হয় মহিলা পরিষদের রোকেয়া সদনে। সেখানে পুনর্বাসনের পাশাপাশি মামলাটিও নিয়মিতভাবে দেখভাল করা হয়। দীর্ঘ সময়ের নির্যাতন, ভয় আর অনিশ্চয়তা পেরিয়ে ধীরে ধীরে বদলে যেতে থাকে সুমির জীবন। আজ সে নিরাপদ, সম্মানের সঙ্গে বেঁচে আছে। সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে আজকাল অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেন। বলেন খবরের আর কোনো মূল্য নেই, সবকিছুই কেনা যায়। কিন্তু একটি সংবাদ, একজন সাংবাদিকের দৃঢ় অবস্থান আর কিছু মানুষের মানবিক সাহস যদি একটি মেয়ের প্রাণ বাঁচাতে পারে, তবে সেই খবরের কি সত্যি কোনো দাম নেই? হয়তো নেই, হয়তো আছে, কিন্তু সুমির বেঁচে থাকাটাই তার উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।